তবে বেআইনি করে হলেও চাকরি তো হয়েছে, ছেলেরা খেতে পাচ্ছে দুটো। বেকারত্বের জ্বালা থেকে আমি একটা ফিল করছি অ্যাজ এ হোল বিপর্যয়। পাঁচুড়ায় তিনি তো কার্যত স্বীকারই করে নিয়েছেন। কামারহাটি পুরসভার বিরুদ্ধেও একই অভিযোগ নিয়োগের ক্ষেত্রে। এখন কারা দোষী, কাদের প্রশ্রয়ে এই দুর্নীতি ঘটেছে তা নিয়ে একটা চর্চা বিভিন্ন জায়গা থেকে চলছে। মদন মিত্র এ ব্যাপারে কি মনে করেন? প্রথম হচ্ছে, আমি এমন একজন বিধায়ক, আমি জীবনে কোনোদিন পৌরসভার ব্যাপারে হস্তক্ষেপ করিনি, নাকও গলাইনি, বিকজ ইট ইজ নট মাই সাবজেক্ট। আমি এমএলএ ঠিকই, কিন্তু এখানকার পৌর প্রধানকে জিজ্ঞেস করলে বা পৌর কাউন্সিলরদের যে মদন মিত্র কি কোনো ব্যাপারে আপনাদের কোনো প্রভাব করেছে বা আপনাদের, আমি খুব বেশি হলে বলি ওখানে জমা ময়লা পড়ে আছে, এটা ইমিডিয়েটলি ছড়াও। ওইখানে গার্বেজ একটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, ওখানে বেড়াল মরে আছে, কুকুর মরে আছে, আর বাথরুমে জল ঢুকে গেছে, জল পরিষ্কার করাও, জেটিং মেশিন লাগাও, পাম্প লাগাও। এর বাইরে আমি কখনো পৌরসভার ব্যাপারে কোনো পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে কিছু বলতেই পারবো না। যদি বেনিয়ম অন্যায় হয়ে থাকে তাহলে সেটা সবসময় অন্যায়। একটা তো আইন আছে, আইনের বাইরে যেটা হয়, শোনো, ঘরের বাইরে আছে এটা প্রমাণ হলেই প্রমাণ হয়ে যায় ঘরের ভেতর নেই, তেমনি আইন না মেনে চললেই সেটা বেআইনি। তো বেআইনি যে হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি না জেনে একটা দুম করে কি করে কথা বলবো। তবে বেআইনি করে হলেও চাকরি তো হয়েছে, ছেলেরা খেতে পাচ্ছে দুটো। বেকারত্বের জ্বালা থেকে আমি একটা ফিল করছি, কিন্তু আমি একজন বিধায়ক হিসেবে কখনোই বলতে পারি না যে ন্যায় অন্যায়, এবং আমাদের সেই আছে যে দু চোখে দাড়িপাল্লা নিয়ে দু চোখে কাপড় বেঁধে নিরপেক্ষতা। তো আমি কখনোই বলবো না যে অন্যায়টা অন্যায় নয়, অন্যায়টা নিশ্চয়ই অন্যায়, কিন্তু কেন অন্যায় হলো, কি অন্যায় হলো, এ ব্যাপারে খুব ডেপথে গিয়ে আলোচনা করতে হবে। লেনদেন ছিল কিনা, আর্থিক লেনদেন ছিল কিনা। তবে আমার কামারহাটিতে আমি এইটুকুন বলতে পারি, নিঃসন্দেহে কোনো আর্থিক লেনদেন আমার কাছে এখনো অবধি কেউ কোনো কমপ্লেন করেনি। কামারহাটিটা, আমি অন্য কোথাও বলতে পারবো না। আচ্ছা, আরেকটা কথা বলছি, আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী এবং দীর্ঘদিনের বন্ধু জ্যোতিপ্রিয় মল্লিক, ইডির কৌশলীরা বলছেন যে তিনি এসএসকেএম হাসপাতালে থেকেই তিনি নাকি তিনি নিয়ন্ত্রণ করছেন এবং এই বিদেশ মুকুলকে মাসে 10 লক্ষ টাকা করে পাঠাতে বলছেন ইত্যাদি। এই কথাগুলো উঠে আসছে ইডির আইনজীবীর তরফে। হাসপাতালে তো আর্থিক লেনদেন হয় না, হাসপাতাল তো কর্পোরেট অফিস নয়, বা ওটাও দালাল স্ট্রিট নয়। তো ন্যাচারালি আমি এটা মনে করি না, বিশেষ করে এসএসকেএমের মতো জায়গা, হাই প্রোফাইল এবং সকলের নজর রয়েছে। ধরুন আজকে রাজারহাট থেকে এই দক্ষিণেশ্বর আসতে নির্ধারিত যেটুকু সময় লাগার কথা তার চেয়ে 1 ঘন্টা বেশি সময় লাগলো। আমার নন্দননগর জলে ডুবে গেছে, এর আগে আরও 2-3টে জায়গা হতো, সেইটা পার্থভৌমিক ইরিগেশনে হওয়ার পরে আমরা ওখানে কাজ করিয়েছি, সলিড ওয়েস্টকে সরিয়েছি, এবং দাঁতিয়া খাল, বাগজোলা খাল, উদয়পুর, তারপরে 5 নম্বর রামকৃষ্ণ মিশনের ওখানে, এসবগুলো পরিষ্কার করিয়ে আপাতত ওই দিকটা সেফ আছে। কয়েকটা ওয়ার্ড যেগুলো বুক জল আমাদের সাঁতরাতে হতো, আমরা নৌকো নামাতে হয়নি, কিন্তু আমাদের 63টা পুকুর আছে, তো তার মধ্যে নন্দননগর বলে যে জায়গা সেখানে সবটাই পুকুর। ফলে পুকুর থেকে আমরা যদি জলটা বার করার জন্য পাম্প দিয়ে করি, পাম্পটা পুকুরের জলে পড়লেই পুকুরটা উপচে পড়ে আবার লোকের বাড়িতে ঢুকে যায় এবং তার সঙ্গে সঙ্গে মাছও ঢুকে পড়ে। ফলে কয়েক লক্ষ টাকার মাছের, কারণ সব জায়গাতেই মাছের চাষ হয়, সেগুলো করে অল্প বয়সী ছেলেরা তারা রোজগার করে। যে দি সিচুয়েশন ইজ সেম ইন মুম্বাই, দিল্লি। আজকে যদি লক্ষ হাজার কোটি টাকার তফাৎ নিয়ে ওরা না পারে, তার মধ্যেও কলকাতা যেটুকুন পারছে, আই থিঙ্ক দিস ইজ এনাফ। আমাদের কোনো কেন্দ্রীয় সাহায্য নেই। আমরা যে ফ্লাইওভার করব, জল বার করব, ডান দিকে ডানা মেলবো, বাঁ দিকে ডানা মেলবো, কোনো ব্যাপারই না পৌরসভার ব্যাপারে, না 100 দিনের ব্যাপারে, না কোনো প্রকল্পের ব্যাপারে কেন্দ্র আমাদের সৎ ছেলে মনে করে, ফলে সেখানে তো আমাদের, তার মধ্যেও যেটুকুন কলকাতা করছে আই থিঙ্ক ইস না। ধরুন কলকাতা পার্শ্ববর্তী এই যে রাজারহাট বলুন, কৈখালি বলুন, ভিআইপি বলুন, জলে ডুবে রয়েছে, এটা কি নয়াঞ্জলি বুঝিয়ে একের পর এক বিল্ডিং হওয়ার কারণে জল নিষ্কাশনের কোনো জায়গা নেই? ইটস ভেরি আনফর্চুনেট, নো ডাউট অফ ইট। তবে এগুলো ওই বুঝিয়ে টুজিয়ের জন্য নয়, এটা অ্যাজ এ হোল বিপর্যয়।